যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, টালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশেই উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল, সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআইয়ের কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথাসময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা, সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই টালা ওসির কিন্তু ক্ষমতা ছিল না ওই যথাসময় এফআইআর বা যেগুলো অন্যায় করতে সেগুলো করা, যদি না তার ওপর নেতৃত্ব থাকে, ওপরের কোনো আধিকারিক তাকে না বলতো। তাই ওপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোনো এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে। বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোনো পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ। আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন, সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে বাংলার কোনো মেয়ের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে। সংশোধনী বিল 2024 পার্লামেন্টে প্লেস করেছে। এত বিরোধীরা কিছু চিৎকার চেঁচামেচি করার জন্য সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে মেলফেল করার জন্য। এখন খেলাটা বুঝতে পারবেন না, খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি। যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই রিয়াকশনটা বুঝতে না পারে মানুষের, যদি পার্লামেন্টে প্লেস করে, তখন তো ভোটাভুটি হবে, তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে, আলোচনার শেষে ভোটাভুটি হবে, তখন দেখতে পাবেন আমাদের পার্থ দ্বারা কোন দিকে কি করছে। আমি এখন থেকে বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন, এখন থেকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন। যদি ভোটাভুটির সময় আসে, হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না, আর না হলে ভোটাভুটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে, আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে, কারণ পার্থদার বসেদেরকে নালে তুলে দিল্লি তিহার জেলে নিয়ে চলে যাবে। ভাবতে পারছেন? তাহলে আপনাকে আপনার লোক ঠিক করতে হবে। লোকটা ঠিকটা শুরু থেকে হোক না, বুথের স্তর থেকে। আপনার প্রতিনিধি আপনি মাদ্রাসা থেকে দিয়ে তৈরি করুন না। আপনাকে, আপনারা যারা অভিভাবক আছে, আপনাদের বলবো আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবর্তন করতে পারি কি পারি না। আমি বলে দিচ্ছি, এই রং টং করে পড়িয়ে চমকানো ব্যাপার আমি কিন্তু নাই। ওই রং করব, ভালো ভালো কালার করে দিয়ে কিচ্ছু লাভ হবে না। পেটে খিদে আর 3,500 টাকা দামের মিটারের কাপড় পরলে কিছু লাভ হবে ভাই? আগে পেটে খিদেটাকে দিতে হবে ভাই। আমার ডাল ভাত দিয়ে অন্তত জানে বাঁচি। আমার যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে গোড়াটা, বুনিয়াদটা, বেসটা ঠিক করতে হবে। তার জন্য নিয়মিত তাদেরকে, যেমন টিচাররা ক্লাস নেবে, সাথে সাথে আমরা চাই যদি আপনারা আমাদের হাতে তুলে দেন দায়িত্ব, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন সমাজের স্তরের মানুষদেরকে দিয়ে বিভিন্ন সময়ে মোটিভেশনাল ক্লাস আমরা করাবো। কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা কি জানি, আর্টস, কমার্স, সায়েন্স, এখন MBA BBA একটু হয়েছে, নার্সিং ফার্সিং একটু জানি। সারা পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে, প্রায় 22,000 কোর্স আছে।
22,000 ভাবে মানুষ ধরনের পড়াশোনার স্কোপ আছে, যেখানে পড়াশোনা করে রুজি রুটিটাকে করে নিতে পারবে। তাহলে আমাদের বাচ্চাদের এগুলো শেখানো হয় না। আমরা খুব বেশি আইএস, আইপিএস, ইউপিএসসি ট্রেনিং দিতে হবে তো, কোচিং দিতে হবে তো, বিসিএস এর কোচিং দিতে হবে তো, অফিসার হবে কি করে তার পরিকাঠামো তৈরি করতে হবে তো, ন্যাশনাল হাইওয়ের ধারে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সব এখানে বড় বড় টিচার থেকে শুরু করে যারা এক্সপার্টরা ডাকলেই চলে আসবে, এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করবে, একদিকে উচ্চ মাধ্যমিক পাস হবে, ফাজেল পাস হবে, সাথে সাথে ফাজেল পাসের সাথে সাথে আমরা আমাদের ছেলেগুলোকে বিসিএস কোচিং এর জন্য এখান থেকে প্রস্তুতি নেব। উচ্চ মাধ্যমিক পাস করবে, কলেজে যাবে, এখানে বিসিএস এর কোচিং নেবে, কলেজ কমপ্লিট করার সাথে সাথে আমাদের ছেলেরা যাতে বিসিএস পাস করে তার জন্য আমরা সেই তাদেরকে কোচিং দেবো। এখানে এই পরিকাঠামো তৈরি করবো। তো আমাদের গার্জেনরা গিয়ে ওই কতজন আজকে এসেছে, মিড ডে মিল 1,500 কাউন্ট হচ্ছে, 200 হয়তো এসেছে, বাকি 1300-র ভাগটা কত পাবো ওটা করতে যাবে না। আপনাদের বলে যায়, যদি ওটা করতে যায় আপনাদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যে করতে যাইবে তাকে দেখবেন আইএসএফ এর ছায়াতলে সে আর থাকবে না। সে কোথা থাকবে? আইএসএফ থেকে মাঠের বাইরে চলে যাবে, আমাদের এরিয়ার মধ্যে থাকবে না, কারণ আমরা ও কাজ করতে দেব না। আমরা ভূত ভাগানোর জন্য এসেছি, আমাদের মধ্যে যদি ভূত ঢুকে পড়ে তো বিপদ হবে। আমি এটাতে বিশ্বাসী, আঙুলে ক্যান্সার হয়েছে, আগে এখানটা বুঝতে পারছেন না, আঙুলে ক্যান্সার হয়েছে ডগে, এখানটা কেটে ফেলে দাও, বেশ কিছুদিন বাঁচবে। ওই ডগটা কেটে দেবো কি কেটে দেবো না ভাবতে ভাবতে সোচ কিন্তু মাথায় চলে আসবে। তো এই ধরনের আমরা বিশ্বাসী। তাই আপনাদের বলবো, আপনারা লোকসভা নির্বাচনে বিজেপি চলে আসবে, হ্যাঁ আসবে ত্যান আসবে বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের ভোট নিয়েছে। আপনারা ভোট অনেকে দিয়েছেন বা অনেকে দেননি, সে প্রসঙ্গে আমি যাব না। আপনাদের সম্পূর্ণ এখতিয়ার, আপনাদের অধিকার, আপনারা কি করবেন কি করবেন না। তো এই নির্বাচনে আপনাদের বলবো, এখানে বিজেপি আসার কোনো প্রশ্ন আছে ভাই? একটু জোরে বলেন না, নাহলে যেখানেই ভোটাই বিজেপির ভয় দেখিয়ে দেয়। আরে কি যাবো কোথায় রে বাবা, এরা তো যুক্তি করে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে, বুঝতে পারছেন না? সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে। 21শে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন? যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম? অবরোধ করলাম। এটা সংবিধান আমাদের রাইট দিয়েছে। সেখানে মারধর করলো, আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে 42 দিন জেল খাটিয়ে দিল। আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলো হ্যান হলে পুলিশকে মেরে ধরে কি করে দিল? কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে হবে না, কারণ এদেরকে চুপ করিয়ে রাখি, এরা বঞ্চিত সমাজ পিছড়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে, ওটা হবে না। কারণ এরা যদি পিছড়ে বর্গের মানুষ, যেমন যারা পিছড়ে বর্গের মানুষ যদি এদের চোখ ফুটে যায় প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে আপনারা এখানে থাকলে বুঝতে পারবেন। আজকে আমার আগে মনে হয় বক্তব্য আমি যখন আসছিলাম এটা শুনলাম, আপনাদের মধ্যে মনে কেউ বলেছে ওই নিয়ে, না ওই না ও সরি, আজকে আমি আস্তে আস্তে আমি মোবাইলে শুনছিলাম ওয়াকাপ প্রপার্টি নিয়ে কথা বলতে বলতে একটা বিষয় বলছিল। সেখানে যে ওয়াকাপ প্রপার্টি থেকে শুধুমাত্র এই ইমাম সাহেবদের মাইনের জন্য ওয়াক করে যায়নি আমাদের পূর্বপুরুষেরা, এই ওয়াক প্রপার্টি থেকে ওয়াক করে গিয়েছিল। ওয়াকাপ প্রপার্টি থেকে মহিলাদের বিবাহের সহযোগিতাও দেওয়ার জন্য ওখানে বলা আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে জানানো হয় না। তো এইখানে আমি বলবো আপনাদেরকে, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, যদি আজকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে পারি, এখানে ওই কি বোমডাঙ্গা থেকে আমডাঙ্গা থেকে বোমডাঙ্গা না কি বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে, এমন এরা খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছে। কদিন আগে এলাকাতেই এখনো মনে বিচার তো পায়নি, তৃণমূলেরই এক প্রধানকে বোমের আঘাতে তৃণমূলের নেতারাই মেরে দিল। এটা কি ভালো হিসাবে হচ্ছে? তৃণমূল আমার সাথে রাজনৈতিক লড়াই তার সাথে আমার আছে, থাকবে। যতদিন এরা চুরি করছে, দুর্নামরি করছে, লড়াই চলবে এদের বিরুদ্ধে। কিন্তু দেখুন একজন মানুষকে তো মেরে দিল। এই বোমগুলি অবৈধ থাকার ফলে কখন কার দিকে ছুটে আসবে কেউ বলতে পারবে না। তো এইগুলো মুক্ত সমাজ যদি পেতে চান, তাহলে আপনার পরিবারকে, আপনাকে, আপনার মানে জেনারেশনের হাতে, পরের জেনারেশনের হাতে পেন বই খাতা তুলে দিতে হবে। ওই সকালে যাচ্ছে সন্ধ্যায় বাড়ি ফিরছে বাচ্চারা, মিড ডে মিল খেয়ে এতে লাভ কিচ্ছু হবে না, এতে বরঞ্চ ভবিষ্যৎ ধ্বংস হবে, আরো পিছন দিকে চলে যাবেন। যদি চান আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন হোক, যে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়তে গিয়ে ফুরফুরা থেকে পীর সাহেবরা এসেছিলেন,
তাদেরকে ভরসা করে আপনার বাপদাদুরা তাদের কথাতে ভরসা করে 1950 সালের দিকে আপনার দাদুরা পদ্দাদুরা অনেকের আব্বারা কেউ জমি দিয়েছে, কেউ পুকুর দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ রাজমিস্ত্রির কাজ করে দিয়েছে, কেউ মেহনত দিয়েছে, দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেই প্রতিষ্ঠানটা কিন্তু আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো রং চঙে আছে দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরের শিক্ষার পরিকাঠামো ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা যদি ফিরিয়ে আনা দরকার হয় তাহলে আমি বলবো সেই 1950 সাল, 1955, 1960, 1970-এর কথা ভেবে আসিছি আপনার কাছে সেই ফুরফুরা শরীফ থেকে। আবার এগিয়ে আসুন, যেভাবে আপনার বাপ দাদুরা আমার বাপ দাদুদেরকে সহযোগিতা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, আর একবার আমাদেরকে সুযোগ দেন, আমরা সেটা পরিবর্তন করে দেখিয়ে দেবো। আবার সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসবো যদি আপনারা সুযোগ দেন। আমি জোর করার পক্ষে নয়, মিথ্যে লোভ প্রলোভন দেখানোর আমি পক্ষে নয়। কারণ যতটুকু করতে পারবো আমি ততটুকুই বলবো, তার থেকে বেশি আমি বলি না। কারণ আমি এটুকু বুঝি, আমার জুতোর সাইজ যতটুকু আমি সেই মতোই চলার চেষ্টা করি। আমার জুতোর সাইজের থেকে বড় চলার আমি চিন্তা ভাবনা কোনোদিন করিনি, আর করবো না। এটা মাথায় রাখবেন। তাই বন্ধুগণ আপনাদের বলবো, একটা এই নির্বাচনী সভা করতে গিয়েও সমস্যা। এখানে করতে যাবে না, ওখানে করতে দেবে না, হান দেবে না, টেন দেবে না, ঠিক আছে। আর আমি আমার কথা বলছি, আমি এটা নিয়ে কোনোদিন ভাবি না কোথায় হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা, যারা কর্মীবিন্দু যারা আছেন, যারা গার্জেন এসেছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, যে আপনারা বাড়ি বাড়ি যাবেন। গার্জেন যারা এসেছেন তাদেরকে বলবো আপনাদের দায়িত্ব নিতে হবে। পাশের লোককে বলেন, যারা কর্মী আছেন, কে কোন কত পর্যায়ের কর্মী, কোন দায়িত্ব ভাবার দরকার নাই। পাশের বাড়ির লোককে পাড়াতে গিয়ে একটাই কথা গার্জেনদেরকে, যে কত নম্বর মনে আছে? 5, 6, 7, 8, 10, আর মহিলা সংরক্ষিত সিটের জন্য 2 নম্বরে। এইগুলোতে ভোট দিন, ভোট দিয়ে যেতেন। আর একটা কথা, যেদিন ভোটাভুটি হবে, আমাদের সাহেব কোথায়? সাহেব ভাই আছে, যারা আছে, রহমান ভাই যারা আছেন, একদম আচ্ছা, আমাদের মুরব্বী যারা আছেন, একটা কথা, মাঠে ময়দানে ফলাতে যেমন ওদেরকে দেব না, ওই উঠোনেও না কেউ ফলাতে পারে। ঠিক আছে, ওরা আছে, যারা আছে নেতৃত্বরা, বলছি একদম মাথায় রাখবেন, একদম মাথায় রাখবেন। কারণ এরা এই জোট চুরি করতে 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 করতে, দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন? আপনার বাড়ির কেউ যদি মারা যায়, যদি মর্গে থাকে, এই জোচ্চোরেরা, এই ধান্দাবাজেরা, এই বর্বরেরা, সেই বাড়ির মহিলাটা যদি SSKM এর মতো জায়গায় পৌঁছে যায়, হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন, যে নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে, আপনাদের এলাকার এমপিকে প্রশ্ন করবেন, যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছত্র ছাই থেকে সন্দীপ ঘোষরা কিভাবে তার সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতো, তোমরা জানতে না? জিজ্ঞাসা করবেন। এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে? SSKM এর আপনারা খবর দেখেননি নাকি? এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে, সেটা একটা পাঠ। তার ধিক্কার নিন্দা জানাচ্ছি, সারা রাজ্যের মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। সাথে সাথে এটাও ভাবুন, এরা কোন লেভেলে পৌঁছেছে, মানে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে। SSKM এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো, মৃত মহিলা, মানে জীবিত নয়, মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো। ওই নোংরামির ভিডিও করে, ওদের মুখগুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো বাইরে। ভাব, হ্যাঁ, এটা আমার কথা বলছি না, আমি বানিয়ে বলছি না। দেখুন, এত মিডিয়া আছে, আমাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। সার্কাসের বাঘের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না, তালি দেয় সবাই। আর বাঘের পিঠ থেকে যদি পড়ে যায় কি করবে বুঝতে পেরেছেন তো? ঠিক আমার দশা ওই। আমাকে উইথ ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি। এরা কি করেছে? এরা মৃতদেহকেও ছাড়েনি, তার সাথেও নোংরামি করেছে। এরা কি করেছে? লাশ, মরা লাশকে এরা বিক্রি করেছে। এদের দুরবস্থা কোথায় বুঝতে পেরেছেন? এরা কঙ্কালকেও ছাড়েনি, সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এরা এই ভোটের
ওই ওই 50-60টা ছেলের মাথায় যে 1000 টাকা করে আসে, সেটা এতদিন লুটপাট করে খাচ্ছিল। এখন যদি দেখছে আইএসএফ চলে আসলে এগুলো বন্ধ করে দেবো তো ভাই, আমরা তো হতে দেবো না। চলবে না ভাই, বন্ধ করো। তোমার 1500 ছেলে 200 ছেলের আজকে হাজির হচ্ছে, 200 জনেরই মিড ডে মিলের টাকা উঠবে, বাকি 1300 খেতে দেওয়া যাবে না। এই সবগুলো তাহলে ওদের সংসার চলবে কিভাবে? তাহলে ওরা জান দিয়ে লড়াই করবে, ওরা অন্যায় করার জন্য। আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য? সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য। তাই বন্ধুগণ, হ্যাঁ তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন, সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই অবশ্যই। আর একটা কথা বলি আপনাদের, আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি। আমাদের নতুন দল, ভরসা বিশ্বাস করলেও কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে, পারবে কি পারবে না। আপনারা আমাদেরকে একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন, আমরা পরীক্ষায় পাস করতে পারছি কি পারছি না। এই পরীক্ষা যদি আমরা মাদ্রাসার নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা যদি দুর্নীতিমুক্ত থাকতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইব ভোট। আর আমরা যদি দুর্নীতিমুক্ত থাকি, নিশ্চিতভাবে আপনারা ভোট দেবেন। আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন? রিজেক্ট করবেন। তৃণমূলী বন্ধুদের বলবেন, তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি, আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দল, ওর কোনো পরিকাঠামো নেই। তাহলে একবার আইএসএফকে একটু ছোট্ট জায়গা দিয়ে দেখো না, ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফকে, তোমরা তো বড় মাঠের প্লেয়ার, একটু দাঁড়াও। তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে, মাদ্রাসার হেডমাস্টারের কাছে, বিডিওর কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদি হেডমাস্টার, যদি প্রশাসনের কোনো কর্তা, যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই ইলেকশনকে, শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে, আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে, টালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কারণ আমি যখন জেল কাস্টডিতে ছিলাম তখন আশপাশেই উনি ছিলেন, ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল, সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না। কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন, সে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে, সিবিআইয়ের কাস্টডিতে আছে। অন্যায় কাজটা কি? যথাসময়ে এফআইআর লঞ্চ করেনি। অন্যায় কাজটা কি? এটাকে অন্য মতো ঘটনা, সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একাধিক প্রায় 8 থেকে 10 রকম তিনি অন্যায় কাজ করেছেন। আমার বক্তব্য এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই, এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই। ওই টালা রশির কিন্তু ক্ষমতা ছিল না ওই যথাসময় এফআইআর বা যেগুলো অন্যায় করতে সেগুলো করা, যদি না তার ওপর নেতৃত্ব থাকে, ওপরের কোনো আধিকারিক তাকে না বলতো। তাই ওপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন। তাই এখানকার আইসি, এখানকার বিডিও, এখানকার হেডমাস্টার যদি মনে করে কোনো এমপি এমএলএ এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন, একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যারা নেতৃত্বরা আছে, যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখনো ভাবছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন। কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে যে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে, একটু জেনে রাখবেন। অনেক ওসিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে, ছেড়ে কথা বলেনি। তো আমি প্রত্যেককে সম্মান দিই, প্রত্যেকের পেশাকে সম্মান দিই, প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি, একটা কথাই মাথায় রাখবেন, আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন, পাবলিক সার্ভেন্ট আপনারা, তৃণমূলের সার্ভেন্ট না, এটা মাথায় রেখে চলবে। কারণ পাবলিকের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলছে, কালীঘাট থেকে কারো মাইনে আসেনি। তাই আপনাদের কাছে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন। মানুষ যদি তৃণমূলকে চায়, তৃণমূল জিতবে, আর মানুষ যদি আইএসএফকে চায়, আইএসএফ জিতবে। তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তবে ভোটটা করাতে হবে, তৃণমূল বড় বড় শূন্য পাবে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কি ভাই মনে হচ্ছে তৃণমূল আজকে ডেরার ভোট পাবে? কারণ একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে, মহিলা আছে।
একটা অন্যায় তিলোত্তমার সাথে ওই মহিলা ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে তারপরে এরা কথা বলে, এরা বড় বড় কথা বলে। আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআইয়ের হাতে আনা আছে তা না আছে। আমি অভিষেক বাবুকেও বলতে চাই, সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে? প্রায় 48 ঘন্টা পরে নাকি 3 দিন, 72 ঘন্টা পরে কেস পেয়েছে। তো এই 72 ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসির পুলিশ কবার ডেকেছে না কটা? আর বরঞ্চ এই 72 ঘন্টার মধ্যে বা এই 1 সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি ছাড়লে আপনার পিসি তাকে গিফট হিসাবে, সারপ্রাইজিং পোস্টিং হিসাবে, প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে। এই লজ্জা রাখবো কোথায়? তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের বাড়ি কি আছে? মহিলা সদস্য আছে। প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, কোনো পশুবৃত্তির কারো মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের? কাদের ভাই? আপনাদের, আমাদের। তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি বলছি এটা বলার জন্য, জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, চলুক, ভালো কথা। যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে, আমি কোনো কেয়ার করি না। আমি ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন, সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আগামী দিনে আমার তিলোত্তমার বোনের সাথে যেটা হয়েছে বাংলার কোনো মেয়ের সাথে না হয়, সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে। আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে আশা করছি। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি তো দেখবেন আস্তে আস্তে মামলা ঠান্ডা করে চলে যাবে। অনেক মামলা আমরা দেখলাম, তাই আমাদেরকে জাগ্রত থাকতে হবে। পরিশেষে আবারও বলবো, প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়। আপনার যে দল ভালো লাগে আপনি করুন, কিন্তু কোনো মহিলার দিকে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তাকাবে, সেটা বন্ধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিভাবে বন্ধ করবেন, বন্ধ কারা করবে, সেই জায়গায় সঠিক লক্ষ্যেই পৌঁছাতে হবে। আপনারা যারা এসেছেন সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনাদের কাছে আশা করব আগামী রবিবার 22 তারিখ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে আমরা 6টা প্রার্থী রেডি করেছি। 2 নম্বরে আছে মহিলা প্রার্থী, মহিলা ওমেন রিজার্ভেশন মানে রিজার্ভ সিটে সারিকা পারভিন বিবি। 5 নম্বরে আছে মোহাম্মদ ফারুক উদ্দিন মন্ডল। 6 নম্বরে আছে নূর হোসেন মন্ডল। 7 নম্বরে আছে হাবিবুর রহমান আকঞ্জি। 8 নম্বরে আছে শাহিদুল ইসলাম। 10 নম্বরে আছে আব্দুল আজিম। এই ভাইদেরকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করান। যে নির্বাচনী কমিটি হবে সেই যে অভিভাবক নির্বাচন আসছে সেখানে জিতিয়ে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, শিক্ষার পরিকাঠামোর আমূল পরিবর্তন করতে। তবে দুর্ভাগ্যের বিষয় শুধু কিন্তু এটাও বলে যায় এখানে পাঠিয়ে ঘুমিয়ে পড়লেও হবে না। এই 6 জনকে পাঠিয়ে আপনারা ঘুমোলে হবে না, আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। তাহলে এই 6 জন আরো বেশি লড়াই করতে পারবে। আস্তে আস্তে আপনারা বিদায় নেন। ধন্যবাদ। এর মধ্যে কেউ আসবেন না মিডিয়ার বন্ধু ছাড়া।